আচ্ছা, এই মুহূর্তে যে মানুষটি আপনার পাশেই রয়েছে সেই মানুষটি আসলেই মানুষ তো, নাকি মানুষের চামড়া মোড়ানো অন্য কিছু? হ্যালো এভরিওয়ান, আমি ফেরদৌস সাগর, তোমাদের প্রিয় গল্পকথক। আজ কোনো কাল্পনিক গল্প নয়, ফেরদৌসের গল্পকথায় তোমাদেরকে শোনাবো আমার প্রবাস জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা। ভূমিকা না বাড়িয়ে চলো সরাসরি ডুবে যায় সেই নিষিদ্ধ অন্ধকারে। আর হ্যাঁ, এমন সব রোমহর্ষক ঘটনার সাক্ষী হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো। চলো তবে মূল ঘটনায় প্রবেশ করি। সেই রাতে আমার আর ঘুম হয়নি, হওয়ার কথাও না। দেওয়ালের গায়ে সেই শিংওয়ালা ছায়াটা দেখার পর আমি চোখের পলক ফেলার সাহস পাচ্ছিলাম না। নীল আলোটা মিলিয়ে যাওয়ার পর ঘরটা আবার অন্ধকারে ডুবে গিয়েছিল। হামদুনের বিড়বিড়ানিও থেমে গিয়েছিল একসময়, কিন্তু আমার বুকের ধরফরানি থামেনি। সারাটা রাত আমি চাদর মুড়ি দিয়ে চোখের একটা কোণা খোলা রেখে হামদুনের দিকেই তাকিয়েছিলাম। ও সেই মরার মতো চিত হয়ে শুয়েছিল, হাত দুটো বুকের উপর ক্রস করা। মাঝে মাঝে মনে হচ্ছিল ওর শরীরটা যেন বিছানা থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে না, ওটা হয়তো আমার চোখের ভুল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, দেখি হামদুন তার স্বভাবসুলভ ভঙ্গিতে কিচেনে কফি বানাচ্ছে। আমাকে দেখে সেই বোকা বোকা হাসিটা দিল। ওর দিকে তাকিয়ে আমার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। এই ছেলেটা কি কাল রাতে ওই ভয়ঙ্কর কাণ্ড করছিল, নাকি আমি অসুস্থতার কারণে হ্যালুসিনেশন দেখছি? আমার যুক্তিবাদী মন বলছিল সবটাই মনের ভুল, কিন্তু আমার ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় চিৎকার করে বলছিল, ফেরদৌস পালাও, এই রুম থেকে তুমি দ্রুত পালিয়ে যাও। সেদিন হামদুনের ক্লাস ছিল সকাল সকাল। ও বেরিয়ে যাওয়ার পর আমি দরজাটা ভেতর থেকে লক করে দিলাম। হৃদস্পন্দন বেড়ে গেল। আমি জানি কাজটা অনৈতিক, রুমমেটের জিনিসে হাত দেওয়া ঠিক না, কিন্তু কাল রাতের ওই দৃশ্য দেখার পর নীতি নৈতিকতার চেয়ে বেঁচে থাকাটা বেশি জরুরিই মনে হচ্ছে। হামদুনের লকারটা ও সাধারণত চাবি দিয়ে রাখে না। একটা পুরনো ট্রলি ব্যাগ আছে ওর খাটের নিচে। আমি ওটা টেনে বের করলাম। ধুলো আর ভ্যাপসা গন্ধ বের হলো। চেনটা খুলতেই ভেতরে দেখলাম এলোমেলো কাপড় চোপড়। স্বাভাবিক, কিন্তু কাপড়ের স্তূপের একদম নিচে তোয়ালের ভাঁজে মোড়ানো একটা কাঠের বাক্স পাওয়া গেল। বাক্সটা হাতে নিতেই আমার হাতটা কেঁপে উঠল। বাক্সটা খুব হালকা, কিন্তু এটার গা থেকে কেমন একটা হিমশীতল ঠান্ডা অনুভূতি হচ্ছে। কাঠের উপর অদ্ভুত সব নকশা খোদাই করা, জ্যামিতিক নকশা, কিন্তু সাধারণ নয়, অনেকটা পেন্টাগ্রামের মতো কিংবা তার চেয়েও জটিল। আমি সাবধানে ঢাকনাটা খুললাম। ভেতরে যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কোনো টাকা পয়সা বা সোনা দানা নয়। ভেতরে রয়েছে একটা শুকনো পাখির পা, কয়েকটা পোড়া পালক আর একটা ছোট্ট শিশি। শিশির ভেতর ঘন লাল রঙের তরল, হতেও পারে রক্ত, কে জানে। আর আছে একটা জরাজীর্ণ ডায়েরি। ডায়েরিটা খুললাম। ভাষাটা আরবি মনে হলেও অক্ষরগুলো কেমন যেন বাঁকানো। আমি আরবি পড়তে পারি না, কিন্তু মাঝখানের একটা পাতায় এসে থমকে গেলাম। সেখানে একটা স্কেচ করা, একটা মেয়ের ছবি, পেন্সিলে আঁকা হলেও মেয়েটার চোখ দুটোতে এমনভাবে শেড দেওয়া হয়েছে যে মনে হচ্ছে ও তাকিয়ে আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, ছবিতে মেয়েটার গলার কাছে একটা লাল কালির দাগ, যেন কেউ ছবিতেই ওর গলা কেটে দিয়েছে। মেয়েটার চেহারাটা অস্পষ্ট, কিন্তু কেন জানি খুব চেনা চেনা লাগলো। কোথায় যেন দেখেছি। দ্রুত সবকিছু গুছিয়ে যথাস্থানে রেখে দিলাম, কারণ হামদুন ফেরার সময় হয়ে গেছে। বিকেলে সুব্রেনার সাথে দেখা করলাম লাইব্রেরির পেছনের বাগানে। জায়গাটা নির্জন। সব খুলে বললাম ওকে, কাঠের বাক্স, পাখির পা আর ওই অদ্ভুত ছবির কথা। সুব্রেনা চুপ করে শুনল। আজ ওকে খুব চিন্তিত দেখাচ্ছে। ওর সেই চঞ্চল ভাবটা নেই। আমার কথা শেষ হতেই ও আমার হাতটা খপ করে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। সুব্রেনা ফিসফিস করে বলল, তুই এখনই ওই রুম ছেড়ে দে। ওই নকশাগুলো, ওগুলো আমাজিক জাদুর প্রতীক। আলজেরিয়ার মরক্কোর আদিম কালো জাদু। ওরা জিন বশ করার জন্য এগুলা ব্যবহার করে। আমি এটা শুনে ঢোক গিললাম, কিন্তু হামদুন তো দেখতে একদমই
সুপ্রেনা আমাকে থামিয়ে দিয়ে বলল, কি বোকা? ওর চোখে সেই দিনকার মতো এক অদ্ভুত চাউনি। ও বলল, শয়তান কখনো শিং আর লেজ নিয়ে আসে না রে, সে আসে সবচেয়ে বিশ্বাসযোগ্য রূপে। হামদুন কিছু একটা খুঁজছে, আর ওটা পাওয়ার জন্য ও কাউকে ছাড়বে না। তুই ওই রুমে থাকলে তোর বিপদ হতে পারে। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বিপদ? কিসের বিপদ? সুব্রেনা দিক ওদিক তাকালো, তারপর গলা নামিয়ে বলল, জিন বা অশরীরী শক্তি যখন কারোর উপর ভর করে তখন তার প্রচুর এনার্জি বা শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি তারা শুষে নেয় আশেপাশের মানুষ থেকে। তুই অসুস্থ হয়ে পড়ছিস, এটা কি একবারও ভেবে দেখেছিস? কেন তোর শরীর কেন দিন দিন খারাপ হচ্ছে? কারণ হামদুন তোর প্রাণশক্তি ব্যবহার করছে ওর জাদুর জ্বালানি হিসেবে। সুব্রেনার কথাগুলো শুনে আমার মাথার মধ্যে ঝনঝন করে উঠল। সত্যি তো, আমি এই বাসায় আসার পর থেকেই তো অসুস্থ, ক্লান্ত লাগে, সারাদিন ঘুম পাই। কিন্তু সুব্রেনার শেষ কথাটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলল। ও বলল, মেয়েটার ছবি, ওটা নিশ্চয়ই ওর শিকার। হামদুন কাউকে মারতে চায়, তুই সাবধানে থাকিস, আজ রাতে ভুলেও ঘুমাবি না। বাসায় ফেরার পর থেকেই আমার অস্বস্তি হতে লাগলো। হামদুন ফিরেছে সন্ধ্যার পর, আজ ওকে খুব উত্তেজিত মনে হচ্ছে। অন্যদিন এসেই শুয়ে পড়ে, আজ সে অস্থিরভাবে পায়চারি করছে আর বিড়বিড় করছে। রাত 12টা বাজলো। আমি শুয়ে পড়ার ভান করলাম, কিন্তু চোখের পাতা এক করলাম না। বালিশের নিচে মোবাইলটা অন করে রাখলাম, যদি ভিডিও করা যায়। রাত 2টোর দিকে হামদুন উঠল। আজ আর সে মোমবাতি জ্বালালো না। অন্ধকারে গিয়ে দাঁড়ালো জানলার সামনে। জানলাটা খোলা, হাড় কাঁপানো বাতাস বাইরে, কিন্তু হামদুনের গায়ে কোনো কাপড় নেই, ও খালি গায়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘরের বাতাসটা ভারী হয়ে উঠল। একটা কটু গন্ধ নাকে এলো, অনেকটা পোড়া মাংস আর পচা ফুলের গন্ধ মেশানো। আমার বমি আসার উপক্রম হলো। হামদুন জানলার দিকে তাকিয়ে নিচু স্বরে ডাকলো, হিয়া হিয়া। তারপরও অদ্ভুত একটা কাজ করলো। পকেট থেকে সে লাল তরলের কিংবা লাল রক্তের শিশিটা জানলার বাইরের কার্নিশে কয়েক ফোঁটা ছিটিয়ে দিল। সাথে সাথে মনে হলো বাইরের অন্ধকারটা যেন নড়ে উঠল। জানলার ওপাশ থেকে একটা খসখসে শব্দ হলো, যেন বিশাল বড় কোনো নখ দিয়ে কেউ কাচের উপর আঁচড় কাটছে। আমি ভয়ে জমে গেলাম। আমরা 3 তলায় থাকি, এখানে জানলার ওপাশে কারো থাকার কথা নয়। হামদুন এবারও সোজা আমার বিছানার দিকে। অন্ধকারে ওর চোখ দুটো বিড়ালের চোখের মতো জ্বলছে। ও কি বুঝতে পেরেছে আমি জেগে আছি? ও ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওর হাতে যেন চকচকে কিছু একটা। এটা কি কোনো ছুরি? ও কি আমার কোনো ক্ষতি করবে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি নড়তে চাইলাম, কিন্তু শরীর অবশ হয়ে আছে, বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিসের মতো। হামদুন আমার একদম কাছে চলে এলো, ঝুঁকে এলো আমার মুখের উপর। ওর নিঃশ্বাসে সেই পচা গন্ধ। ও আমার কানে ফিসফিস করে বলল, কিন্তু গলাটা হামদুনের নয়। সেই ভারী যান্ত্রিক স্বরেও বলল, তুই তো সব দেখেই ফেলেছিস, তাই না? আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হামদুন নাকি হামদুনের ভেতরে সেই সত্তা আমার গলার কাছে হাতটা বাড়িয়ে দিল।